জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাইকে স্বাগতম। আমি দেবাশিস, আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অফবিট ইন্ডিয়ান। আজ নিয়ে এলাম কাশ্মীর ডায়েরি পার্ট 2। গত পর্বে আমরা ঘুরেছিলাম পহেলগাঁও, আর এখন আমরা দুদিনে আরও এক রোমাঞ্চকর অভিযানের অনুভূতি নেব, যেখানে থাকবে সোনমার্গ, বালতাল ভ্যালি, জজিলা ও জিরো পয়েন্ট, গুলমার্গ গন্ডোলা রাইড। চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। অক্টোবরের কাশ্মীর, চারদিকে হালকা কুয়াশা, পাইন জঙ্গলের গন্ধ, আর পাহাড়ের মাথায় লেগে থাকা সোনালি রোদ। রাস্তাগুলো এতটাই সুন্দর যে প্রতিটা মোড়ে থেমে ছবি তুলতে ইচ্ছে হয়। প্রায় 1 ঘন্টার ড্রাইভের পর আমরা থামলাম সিন্ধু নদীর ধারে এক ছোট্ট রোড সাইড রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। নদীর ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, একদম সামনে স্বচ্ছ জলের স্রোত, আর পেছনে পাহাড়। এমন পরিবেশে ব্রেকফাস্ট করলে ট্যুরের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। ব্রেকফাস্ট শেষে রেস্টুরেন্টের ঠিক পিছনে নদীর ধার ঘেঁষে ফুটে থাকা ছোট ছোট বন্য ফুলেরা হলুদ, সাদা, বেগুনি আর গোলাপি রঙে সাজিয়েছে পুরো ল্যান্ডস্কেপ। বাতাসে বরফের শীতলতা আর টলমল জলের শব্দ, সঙ্গে বরফ ঠান্ডা জলে হাত ভেজানোর অনুভূতি মনটা অন্যরকম শান্ত করে দেয়। রেস্টুরেন্টের ঠিক পাশেই একটা ছোট্ট অ্যাডভেঞ্চার পার্ক, শান্তির মাঝে একটু উত্তেজনার ছোঁয়া। সামনে বোটিং ফ্যাসিলিটি, আর দুধ সাদা বরফ গলা জলের ওপর দিয়ে নৌকার এগিয়ে চলা। চারদিকে ছড়িয়ে থাকা পাহাড়ের ছায়া। সোনমার্গের রাস্তায় একটু রিফ্রেশমেন্ট চাইলে সিন্ধু নদীর ধারের এই রেস্টুরেন্ট আর অ্যাডভেঞ্চার স্পট একটা পারফেক্ট স্টপ। ব্রেকফাস্ট শেষ করে আমরা পৌঁছে গেলাম সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে সোনমার্গ বা জিরো পয়েন্ট এলাকায় নিজস্ব গাড়ি নিয়ে যেতে দেয়া হয় না, তাই এখানকার লোকাল ইউনিয়নের গাড়ি নিতে হয়। আমি ভিডিওতে একটি রেট চার্ট দিয়ে দিলাম, যাতে আপনারা বুঝে নিতে পারেন কোন রুটের জন্য কত চার্জ প্রচলিত থাকে। লোকাল ট্যাক্সিতে উঠে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। সামনে পাহাড়, নিচে নদী, আর সরু পাহাড়ি রাস্তা। ড্রাইভারের দক্ষতার উপরই পুরো পথটা নির্ভর করে। রাস্তায় যত এগোবেন ততই প্রকৃতির রূপ বদলে যেতে থাকে। আমাদের প্রথম গন্তব্য বালতাল ভ্যালি। এখান থেকেই শুরু হয় বিখ্যাত অমরনাথ যাত্রার ট্রেক। অক্টোবরের সময় জায়গাটা বেশ শান্ত, কিন্তু পাহাড়ের মহিমা যেন আরও বেশি অনুভব করা যায়। দূরে তুষার ঢাকা চূড়া, সামনে বিশাল উপত্যকা। মনে হবে যেন প্রকৃতি আপনাকে আলতো করে বুকে টেনে নিয়েছে। বালতাল ছাড়িয়ে আমরা পৌঁছাবো ট্যুরের সবচেয়ে রোমাঞ্চকর স্পট, জিরো পয়েন্ট। বরফের আস্তরণের উপর ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে। ওদের দেখা দেখি আমরাও বরফ হাতে তুলে খেলা শুরু করে দিলাম। অক্টোবর মাসেও এখানে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেয়। চারদিকে বরফের আস্তরণ এখনো জীবন্ত, কিন্তু স্বচ্ছতা আর নেই।
পাহাড়ি মাটি গলে বরফের আস্তরণ কালো হয়ে গেছে। বরফের ওপর স্কাইংয়ের মতো ছোটখাটো অ্যাক্টিভিটি এখনো চলছে। উঁচু পাহাড়ের ফাঁক দিয়ে যে হাওয়াটা আসে তা অনুভব করলে বুঝবেন কেন হিমালয়কে মহান বলা হয়। কফি আর ম্যাগি খেয়ে এখানে 30 থেকে 45 মিনিট আরাম করে সময় কাটিয়ে আমরা ফিরতি পথে রওনা দিলাম সোনমার্গ। তবে কফি আর ম্যাগির দামটা এখানে অনেকটাই বেশি, 50 রুপি কফি আর 80 থেকে 90 রুপি ম্যাগি। কাশ্মীরের অতুলনীয় সৌন্দর্যের মাঝে মাত্র কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, জোজিলা ওয়ার মেমোরিয়াল। এই জায়গা শুধু পর্যটন স্পট নয়, এটা ভারতীয় সেনাদের সাহস, ত্যাগ আর জয়ের এক জীবন্ত সাক্ষী। 8780 ফুট উচ্চতায় জোজিলা পাশের পাদদেশে তৈরি এই ওয়ার মেমোরিয়াল মূলত 1948 সালের ইন্দো পাক যুদ্ধের বীর শহীদদের সম্মান জানাতে নির্মাণ করা হয়েছে। এই যুদ্ধের সময় ভারতীয় সেনা ও 4th কুমাউন রেজিমেন্ট অসম্ভব প্রতিকূল পরিবেশে জোজিলা পাস দখল করে ফেলে, যাকে বলা হয় অপারেশন বাইসন। মেমোরিয়ালে ঢুকতেই প্রথমে চোখে পড়ে আমাদের ভালোবাসার ত্রিবর্ণ পতাকা, দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্ল্যাগ। চারদিকে স্থাপন করা হয়েছে বিভিন্ন ইনফ্যান্ট্রি, আর্টিলারি ও আর্মড ইউনিটের স্মৃতিফলক। মেমোরিয়ালের দুপাশে রাখা আছে যুদ্ধকালীন ব্যবহৃত ট্যাঙ্ক, আর্টিলারি গান। সবকিছু যেন নিঃশব্দে বলে দেয় সেই দিনের যুদ্ধের গল্প। মেমোরিয়ালের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল ব্রোঞ্জের সোলোয়ার স্ট্যাচু ভারতীয় সেনাদের বীরত্বের প্রতীক। সেনারা কিভাবে বরফ ফারাকা উপত্যকায় শূন্যের নিচে তাপমাত্রায় যুদ্ধ করেছে, এই মূর্তি তারই প্রতিচ্ছবি। মেমোরিয়ালের চারপাশে নীরব সব পাহাড়, পাহাড়ে চড়ে বেড়ানো ছাগল, ভেড়ার দল, দূরে বরফে মোড়া জোজিলা পাস আর গলতে থাকা বরফের রেশে তৈরি ছুটে চলা সিন্ধু নদীর জল। সব মিলিয়ে এই জায়গায় দাঁড়ালেই মনে হয় ইতিহাস আর প্রকৃতি যেন এক কার্পেট বুনে রেখেছে। মেমোরিয়ালের ঠিক পাশে পাহাড়ের গায়ে একটি ভগবান শিবের প্রাচীন মন্দিরও আছে। শোনা যায় বর্ডার পাহারায় যাওয়ার সময় সেনারা এখানেই প্রার্থনা করেন। সব মিলিয়ে এই জায়গা এক ভক্তি ও শ্রদ্ধার অপূর্ব মিলনস্থল। শেষে আমাদের সেনা এবং ভারত মাতাকে স্যালুট জানিয়ে ফেরার পথে ভাবতে থাকলাম, এই মাটিতে দাঁড়িয়ে বুঝতে পারি আমাদের আজকের শান্তি আর নিরাপত্তার পেছনে কত বীরযোদ্ধার ত্যাগ লুকিয়ে আছে। জোজিলা ওয়ার মেমোরিয়াল শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটা
আমাদের দেশের গর্ব। ফিরতি রাস্তা বরাবরই আরও বেশি সুন্দর লাগে। রাস্তায় ঘোড়ার পাল, মেষপালকদের ঘরে ফেরা, শান্ত নদী, ঠান্ডা বাতাস আর পাহাড়ের ওপর নামতে থাকা আলো। সোনমার্গের আসল সৌন্দর্য রাস্তাতেই লুকিয়ে থাকে। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে। গুলমার্গের রাস্তা জুড়ে শুধু পাইন জঙ্গল আর সবুজের কার্পেট। রাস্তার দুই পাশে মেঘ ভেসে বেড়ায়। মনে হবে যেন সিনেমার একটি ফ্রেমের মধ্যে দিয়ে আপনি চলেছেন। গুলমার্গে পৌঁছে গাড়ি পার্ক করার পর প্রথম চোখে পড়ে বিশাল সবুজ গল্ফ গ্রাউন্ড। শীতকালে যেখানে বরফ পড়ে সাদা স্বর্গে পরিণত হয়, গরমকালে এখানে জমে ওঠে পিকনিক, ঘোড়ায় চড়া আর পর্যটকদের হাঁটাহাঁটি। পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে গিয়ে তবেই গন্ডোলা রাইডের এন্ট্রি গেট পাবেন। রাইডে ওঠার আগে অবশ্যই মোটা জ্যাকেট, হাতমোজা এবং টুপি নিয়ে নেবেন, কারণ উপরে অক্টোবর মাসেই প্রায় 0 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে। গন্ডোলায় চড়ার সময় নিচে সবুজ উপত্যকা আর উপরে বরফে ঢাকা পাহাড়, দুইয়ের মাঝখানে ঝুলে থাকা সেই কেবিন আজীবন মনে থাকবে। সঙ্গে নিচে ছোট ছোট পাহাড়ি গ্রামগুলি দেখে মন ভরে যায়। ফেজ 1-এ পৌঁছেই সামনে হাজির হয় চমৎকার সবুজ ময়দান, সঙ্গে মেঘেদের খেলে বেড়ানো। হাওয়া এতটাই ঠান্ডা যে হাত মুখ জমে আসে, কিন্তু সেই দৃশ্যের জন্য এই কষ্ট উপভোগ্য। শীতে এগুলি বরফে থেকে যায়। গুলমার্গ ট্যুরের সবচেয়ে বড় আকর্ষণ গন্ডোলা রাইড। এটি বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার। গন্ডোলার 2টি ফেজ। ফেজ 1 গুলমার্গ থেকে কমডোরি, ফেজ 2 কংডোরি থেকে আফারওয়াত। টিকিট প্রাইস ফেজ 1-এর 800 রুপি আপ ডাউন এবং ফেজ 2-এর 1000 রুপি আপ ডাউন। টিকিট অনলাইনে আগে থেকে বুক করে রাখা ভালো, কারণ এখানে পৌঁছে অফলাইন টিকিট নাও পেতে পারেন। এরপর আমরা এগিয়ে গেলাম ফেজ 2-এর রাইডের দিকে। ফেজ 2-এর রাইডে আরও মেঘাচ্ছন্ন আকাশ, উষ্ণতা কম, অক্সিজেন লেভেল কম। পৌঁছেই সামনে হাজির হয় চমৎকার বিস্তীর্ণ পাথুরে পরিসর আর অদূরে স্নো ক্যাপড পাহাড়। হাওয়া এতটাই ঠান্ডা যে হাত মুখ জমে আসে, কিন্তু সেই দৃশ্যের জন্য এই কষ্ট উপভোগ্য। মেঘেদের খেলা করার সঙ্গে বাতাসে বরফের শীতলতা মনটা অন্যরকম শান্ত করে দেয়। এখানে আছে আমাদের ইন্ডিয়ান আর্মির অন্যতম উচ্চতম একটি বাংকার। পাহাড়ের উপরে ফুটে থাকা ছোট ছোট বন্য ফুলেরা তাদের অপরিচিত সৌন্দর্য দিয়ে এখানে সাজিয়েছে পুরো ল্যান্ডস্কেপ। নিজেদেরকে প্রকৃতির কোলে সঁপে দিয়ে অনেকটা সময় কাটালাম।
এবং কফি খেলাম। দামটা একটু বেশি, তবে কফি বিক্রেতা ভাই অপেক্ষা করলেন এবং আমাদের কফি খাওয়া শেষে কাপগুলি তার একটি আলাদা ঝোলাতে সংগ্রহ করে নিয়ে গেলেন, যাতে পাহাড়ের উপরে নোংরা না হয়। সত্যি এই কাজ প্রশংসনীয়। আমার এটাই রিকোয়েস্ট সবার কাছে, যারা এইসব জায়গাগুলিতে আসবেন, দয়া করে জায়গাগুলিকে নোংরা করবেন না। সবশেষে আর্মির ফটোসেন্ট্রিক পয়েন্টগুলিতে ফটো তুলে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। গুলমার্গ ঘুরে আমরা আবার ফিরছি হোটেলে। 2 দিনের এই যাত্রা বলতাল ভ্যালির উপত্যকা, জিরো পয়েন্টের বরফ, জজিলার ইতিহাস আর গুলমার্গের অপার সৌন্দর্য সব মিলিয়ে কাশ্মীরের এই অধ্যায় সত্যি অবিস্মরণীয়। বন্ধুরা, আজকের এই পর্ব দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল অফবিট ইন্ডিয়ান, যেখানে আমরা খুঁজে বের করি ভারতের অফবিট জায়গা, সংস্কৃতি আর লুকিয়ে থাকা সৌন্দর্য। চলুন তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ট্রাভেল গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।